স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। স্বজনপ্রীতি, অনিয়ম আর দুর্নীতির কারণে বাড়ি মার্কেট সহ একে একে বেদখল হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি। ট্রাস্টের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে এসব হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এসব সম্পদ ব্যবহারের কথা থাকলেও বঞ্চিতই থাকছেন তারা। রাজধানীর টিকাটুলির হাটখোলা রোডের পাশে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ২০ কাঠার এই বাড়ির অর্ধেক দখল করে ঘর আর দোকান তুলে ভাড়া দিয়েছেন ট্রাস্টের কর্মকর্তা আবু তাহের সহ ৪ জন। এর মধ্যে আবু তাহেরের ভাই নিরাপত্তাকর্মী হাসু মিয়ার নামে ২টি কক্ষ ও ২টি দোকান রয়েছে। এটা সম্বন্ধে আমি কিছুই বলবো, আমি আপনাকে জাস্ট ডকুমেন্ট দিয়েছি। ডকুমেন্ট আপনি থাকেন নাকি কয় রুম থাকেন? আমি 2 রুমে থাকি। হ্যাঁ, টিকাটুলির KM দাস লেনে ট্রাস্টের ৪০ কাঠার এই বাড়িতে ৫০টির বেশি পরিবারের মধ্যে মাত্র ১০টি পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধার। বাকিগুলো দখল করে বাস করছে ২০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া হরিদেও গ্লাস ফ্যাক্টরির কর্মচারীরা। কল্যাণ টেস্টের যারা নেতা হয় আমার দিল এই এলাকাটা চার্জ, আমি এটা কি হয় না হয় এটা আমি জানাইমু। আমি তো তা করি না, আমি এটা ৭০ টাকা খাই। ২ দশক আগে ৪ একর জমির ওপর নির্মিত রাজধানী সুপার মার্কেটের আমি তো তা করি না, আমি এটা ৭০ টাকা খাই। ২ দশক আগে ৪ একর জমির ওপর নির্মিত রাজধানী সুপার মার্কেটের প্রায় ১৮০০ দোকান থেকে নামমাত্র ভাড়া পায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এর বাইরে অন্তত ৫০টি অবৈধ দোকান তুলে ভাড়া দিয়েছে দোকান মালিক সমিতি। ২০১১ সালে এই জমিতে বহুতল ভবন তৈরির অনুমোদন পাওয়ার পরও মালিক সমিতির মামলার কারণে ৩ বছর ধরে বন্ধ আছে প্রকল্পটি। এছাড়া রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৩৪৩টি দোকান থেকে কোনো ভাড়া পাচ্ছে না ট্রাস্ট। ১৭৮০ পরে যেগুলো আছে সব ট্রাস্টের বড় বড় কর্তা ব্যক্তিরাই এর সাথে জড়িত। পরিত্যক্ত ও দখলে থাকা সব সম্পত্তি উদ্ধার করে সেগুলো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মাল্টি স্টোরি বিল্ডিং করে ডেভেলপের মার দিয়ে তাহলে আমাদের কি পরিমাণ আয় হবে। যৌথভাবে কোনো বিনিয়োগকারীর সাথে বিনিয়োগ করি তো সেখান থেকে আমাদের মাসিক রিটার্ন কি আসবে। প্রধানমন্ত্রীর সাথে বসে আমরা স্থির করব যে কোন পদক্ষেপটা আমরা নেব। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে ৩২টি শিল্প প্রতিষ্ঠান দান করা হয়। এর মধ্যে ৩টি ছাড়া বাকি ২৯টি নানা অনিয়ম আর দুর্নীতির কারণে অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আমন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান। জনাব তাজুল ইসলাম, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে স্বজনপ্রীতি, অনিয়ম আর দুর্নীতির কারণে বাড়ি মার্কেট সহ একে একে বেদখল হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি। এগুলি গত ২-৩ দশক ধরেই ব্যাহাত রয়েছে বা ব্যাহাত হয়েছে। গত সরকারে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন, তখন কোনো উদ্যোগ নিয়েছিলেন এগুলি আবার যাতে কল্যাণ ট্রাস্টের কাছে ফিরে আসে? জনাব তাজুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ১৯৭২ সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে এই কল্যাণ ট্রাস্টটি প্রতিষ্ঠিত হয় এবং তখন ৩২টি শিল্প প্রতিষ্ঠান এই কল্যাণ ট্রাস্টে ন্যস্ত করা হয়। অদক্ষতা এবং অনিয়মের কারণে এগুলি অনেকেই বন্ধ হয়েছে এবং আমরা যখন ২০০৮ সালে ২৯শে ডিসেম্বরে ক্ষমতা পালাবদলের পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠিত হয়, তখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই সম্পত্তিগুলি যথাযথ ব্যবস্থাপনার জন্য চেষ্টা শুরু করি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সম্পত্তিগুলির কোনোটিরই কাগজপত্র ঠিক ছিল না। প্রায় ৪০ থেকে ৪২টি কোর্টে আদালতে মামলা ছিল। আমরা অক্লান্ত পরিশ্রম করে এই মামলাগুলি নিষ্পত্তি করি এবং যেসব সম্পত্তির দালিলিক জটিলতা ছিল, মালিকানা নিয়ে সমস্যা ছিল, সেইগুলি আমরা সঠিক করে বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের এই এখন যে অবস্থা, আগের অবস্থার চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। জনাব তাজুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি শুধু জেনারেল হেলাল মোর্শেদ খান, আপনার কাছে জানতে চাইবো যে এই যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি ব্যাহত হওয়ার যে ধারাবাহিকতা, সেটি গত ১০, ১৫, ২০ বছরের আলোকে আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? এর জন্য দায় আসলে কার? জনাব হেলাল মোর্শেদ খান। সংসদের চেয়ারম্যান হিসেবে আমরা আমাদের প্রাণের দাবিটি বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যে বঙ্গবন্ধু যে সম্পদগুলি দিয়েছিলেন এটি সুষ্ঠু ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের কল্যাণ করা। আমরা গত ৪০ বছর ধরে দেখছি এটি কল্যাণ তো হয়নি এবং গত ১২ বছরেও এটির কল্যাণের কোনো মুখ দেখেনি।
জোট সরকারের আমলেও এটি লোকসানে হয়েছে। এই সরকারের যে গত 5টি বছর তারা কিছুটা চেষ্টা করেছে এটিকে ফিরিয়ে আনার জন্য। এখন আমরা মুক্তিযোদ্ধা হিসেবে শুধু এইটুকু বলতে চাই যে এই বিশাল সম্পদটি তখন ছিল প্রায় 500 কোটি টাকার, এখন এটির দাম হয়েছে 5000 কোটি টাকারও বেশি। আমরা চাই যে এটির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধারা যারা 5000 টাকা ভাতা পাওয়ার জন্য সরকারের কাছে প্রতিদিন ধর্ণা দিচ্ছি, এটি যদি সঠিকভাবে ব্যবহার করা যেত তাহলে হয়তো আজকে সরকারের সেই খাত থেকে টাকাটি না দিয়ে এই 5000 কোটি টাকার যে আয় হয় সেটি থেকেই মুক্তিযোদ্ধারা তাদের ভাতা পেত এবং আরো ইমপ্রুভড হতো। জেনারেল হেলাল মোর্শেদ, আপনারা যদি লক্ষ্য করেন যে জেনারেল বর্তমানে হেলাল মোর্শেদ যে কারণে এটি আসলে সুষ্ঠু ব্যবহার হচ্ছে না, এর জন্য আপনি কাউকে দায়ী করবেন কিনা? কে দায়ী বলে আপনি মনে করেন? এই যে সুষ্ঠুভাবে এই 5000 কোটি টাকা বা তো তার চেয়েও বেশি সম্পত্তি যে ব্যবহার করা যাচ্ছে সরাসরি এটির সরাসরি দায়িত্ব হলো কাজটি করে এটি মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি অঙ্গ এবং এটি মন্ত্রণালয়ের মাধ্যমেই পরিচালিত হয়। এটির একজন ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর আছেন, তিনি গতবার ছিলেন মেজর জেনারেল একজন শিকদার সাহেব, তার আগে ছিলেন একজন, বর্তমানেও একজন আছেন। এনাদেরই দায়িত্ব এইটি বিষয় নিয়ে কাজ করা এবং এটিকে সুষ্ঠুভাবে পরিচালিত করে এটিকে। জেনারেল হেলাল মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে এখন সরকারের যেসব শীর্ষ কর্মকর্তার মুক্তিযুদ্ধ সনদ বাতিল হচ্ছে বা যাদের সনদের তদন্ত চলছে তাদের প্রায় সবাই আপনি যে সময় দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তখন এসব সনদ নিয়েছিলেন। সনদ জালিয়াতির বিষয়টির জন্য আপনি কাকে দায়ী করবেন বা কেন এটি সেই সময় ধরা পড়েনি, এই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো জনাব তাজুল ইসলাম। আমরা যখন এই মুক্তিযোদ্ধাদের কে মুক্তিযোদ্ধা না এই বিষয়টি যখন আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বিশ্লেষণ করি, আমাদের চিটাগং ডিভিশনের দায়িত্বে আমরা দায়িত্ব দিয়েছিলাম এখন আপনার মানে ক্যাবিনেটের মিনিস্টার ইঞ্জিনিয়ার জনাব মোশাররফ সাহেব, আপনার সিলেট ডিভিশনের আমাদের এখন মন্ত্রী মহসিন আলী সাহেব, এবং রংপুর এলাকার দায়িত্ব ছিল আমাদের আসাদুজ্জামান নূর, এবং বরিশাল ডিভিশনের চিফ হুইপ আসমা ফিরোজ, খুলনা ডিভিশনের দায়িত্বে ছিলেন খান টিপু সুলতান, ঢাকা ডিভিশনের দায়িত্বে ছিলেন ওয়ারেস হোসেন বেলায়েত, গাজী গোলাম দস্তগীর গাজী, জিল্লুর হাকিম। ওনারা প্রাথমিকভাবে এগুলি পরীক্ষা নিরীক্ষা করে আমাদের পূর্ণাঙ্গ মিটিংয়ে এগুলি প্রতিবেদন উত্তর করত। আমরা যেই ব্যক্তিটি মুক্তিযোদ্ধা হিসাবে আবেদন করেন সে তো সরাসরি আমাদের অধীনে যুদ্ধ করে নাই। আমরা বেসিক্যালি দেখেছি তার যে দলিলপত্র সে যে আমাদের কাছে জমা দিয়েছে সেইগুলি পরীক্ষা নিরীক্ষা করে আমরা সকলে মিলে যখন মনে করেছি যে তাকে গ্রহণ করা যায়, এই দলিলপত্রের উপর ভিত্তি করে করেছি। এবং এটা নিয়মই ছিল যে আমরা অধিকতর তদন্তের সময় যদি প্রমাণিত হয় যে এই কাগজপত্র যিনি জমা দিয়েছেন এগুলির মধ্যে সত্যতা নেই, তখন কিন্তু তারটা যে কোনো মুহূর্তে বাতিল করা যাবে এবং সে যদি কোনো বেনিফিট নিয়ে থাকে সেই বেনিফিটগুলো তার কাছ থেকে আদায় করা হবে। জনাব তাজুল ইসলাম এবং জনাব হেলাল মোর্শেদ খান, আপনাদের অনেক ধন্যবাদ।